সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিয়মিত পড়াশোনা করছো। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তা সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তা সরকারি কলেজ বগুড়া। এই স্লাইডটি তোমরা খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদটির মূল, কাণ্ড এবং পাতা। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদটির মূল পানির সঙ্গে সংযুক্ত হয়েছে এবং আমরা জানি উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে এবং এই পানিগুলো জাইলেম যে ভেসেলগুলো আছে, জাইলেমের যে তোমরা জানো যে পরিবহন কলা জাইলেম এবং ফ্লোয়েম, তার মধ্যে জাইলেমের ভেসেল, এই ভেসেলের মাধ্যম দিয়ে সিমনল সঙ্গীকোষও আছে জাইলেমের এবং জাইলেম ফাইবারও বিদ্যমান। এই উপাদানগুলোর মধ্য দিয়ে জাইলেমের উদ্ভিদ পানি শোষণ করে এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু পানিগুলো নিচের দিক থেকে আস্তে আস্তে মূল হতে কাণ্ড এবং পাতায় প্রবাহিত হয়। এর জন্য যে বিশেষ একটা প্রক্রিয়া, তোমরা খেয়াল করো যে পানি কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে পাতা হতে। তো আজকের আলোচ্য বিষয় একটু খেয়াল করো যে তোমরা এই যে জৈবিক প্রক্রিয়া বা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, তার মধ্য দিয়ে পানি মূল হতে কাণ্ড, কাণ্ড থেকে পাতায় এবং পাতা হতে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবে। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং উদ্ভিদ শারীরতত্ত্বে আজকের যে সিলেক্টিভ বিষয় সেটি হচ্ছে প্রচ্ছেদন, শিখনফল। তাহলে ছবির মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম যে তোমাদের আজকের বিষয়বস্তু যে উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করে, মূলের মাধ্যম দিয়ে পানি শোষণ করে কাণ্ড এবং কাণ্ড থেকে পাতায় এবং সর্বশেষ এটি বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে বায়ুমণ্ডলে। তো এই বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া কিন্তু আমরা সেই স্লাইডটিতে দেখলাম ছবির মধ্যে দিয়ে। তো আজকের শিখনফল হচ্ছে প্রচ্ছেদন কাকে বলে সে সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন প্রকার প্রচ্ছেদন সম্পর্কে তোমরা ধারণা পাবে। শুরুতেই প্রচ্ছেদন কি তা জানার দরকার। এখানে দেখো যে বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কতিপয় শর্তের উপস্থিতিতে সাধারণত দিনের বেলায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ অর্থাৎ পাতা, কচি কাণ্ড, লেন্টিসেল হতে পানি বাষ্প আকারে নির্গত হয়, তাকে প্রচ্ছেদন বলে। তাহলে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় কিছু কন্ডিশনাল কথা বলা আছে, শর্তের কথা বলা আছে, সেই শর্তগুলো উপস্থিতি দিনের বেলায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ, উদ্ভিদের আমরা জানি যে বায়বীয় অঙ্গ বলছে অ্যারোবিক পার্ট, যেটি বাতাসে অর্থাৎ মাটি থেকে উপরের দিকে থাকে, সেই অঙ্গের মাধ্যম দিয়ে সেটি হতে পারে সাধারণত পাতা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কচি কাণ্ড, লেন্টিসেল হতে পারে। এই অংশগুলি হতে পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। পানি বাষ্প আকারে এই জন্য বেরিয়ে যায় যে এটি এই শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ভিদ যে অভিকর্ষ বলের বিরুদ্ধে পানিগুলো মূল এর মাধ্যম দিয়ে মাটি হতে শোষণ করে। এই বাষ্প আকারে পানি যদি বেরিয়ে না যেত, ওয়াটার যে বেরিয়ে না যেত, তাহলে 100 ফুট
বা তার অধিক যে দীর্ঘ লম্বা গাছগুলি কিভাবে পানি সেটি মাটি থেকে শোষণ করত বা তারা গোটা দেহে ছড়িয়ে দিত। তো এই একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যেটি খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের জন্য। প্রকারভেদ। প্রচ্ছন্ন অঙ্গের উপর ভিত্তি করে 3 ধরনের প্রচ্ছেদন আমরা দেখতে পাবো। উদ্ভিদের যে অঙ্গগুলো আছে প্রচ্ছেদনের, তার উপর ভিত্তি করে 3 ধরনের প্রচ্ছেদন আমরা দেখতে পাবো। সেটি হচ্ছে পাতা দিয়ে গেলে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। আরেকটি অঙ্গ আছে, সেটি হচ্ছে উদ্ভিদের ত্বক। মাঝে মাঝে উদ্ভিদের দেহত্বক কোনো কোনো জায়গায় পাতলা থাকবে, সেই পাতলা অংশটুকু হতে পানি বাষ্প আকারে বেরোতে পারে, ত্বকীয় প্রচ্ছেদন। এবং সর্বশেষ হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। অর্থাৎ আমরা জানি যে উদ্ভিদের যে বার্ক বা বাকল তৈরি হয় চারিদিকে, কাণ্ডের হতে পারে, কাণ্ডেই বাকলটা তৈরি হয়, মূলের ক্ষেত্রে হতে পারে। তো কাণ্ডের যে অংশগুলো থেকে বাকল তৈরি হয়, বাকলের একটি সুনির্দিষ্ট জায়গা বা কতগুলো জায়গাও হতে পারে কাণ্ডের, একটি ছিদ্র থেকে যায়। সেই কর টিস্যুর মধ্য দিয়ে যে ছিদ্রটি অবস্থান করে তার মধ্য দিয়ে কিন্তু পানি বাষ্প আকারে বেরোতে পারে, সেটি হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। তো আমরা জানতে পারবো বিস্তারিত, আমরা একটু আগাই, পরের স্লাইডগুলোতে দেখতে পাবো। উদ্ভিদ প্রতিনিয়ত মূলের সাহায্যে পানি শোষণ করে সব ধরনের জৈবিক কাজ সম্পাদন করে। উদ্ভিদ যে পরিমাণ পানি গ্রহণ করে তার খুব কম পরিমাণ কাজে লাগে। ব্যবহারের পর অতিরিক্ত পানি দেহের বায়বীয় অংশের বিভিন্ন অঙ্গের মাধ্যমে বেরিয়ে যায়। এসব অঙ্গের মধ্যে আমি ইতিমধ্যে বলেছি কাণ্ড, পাতা, ফুল ও মুকুল। গড় হিসেবে শোষিত পানির মাত্রা 1% উদ্ভিদ ব্যবহার করে, বাকি 99% পানি দেহ থেকে বাষ্প আকারে বেরিয়ে যায়। গ্যালন পটোমিটারের সাহায্যে প্রচ্ছেদনের হার আমরা নির্ণয় করতে পারি। এটি একটা প্র্যাকটিক্যাল অংশ তোমাদের আছে। তো আমরা শুরু করি যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন কাকে বলে, অর্থাৎ প্রচ্ছেদনের যে প্রকারভেদ সেটি আলোচনা করি। তোমরা সবাই জানো যে পাতা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি ঊর্ধ্বত্বক নিম্নত্বক দ্বারা গঠিত, এবং এই পাতার নিম্নত্বকের আমরা জানি যে উদ্ভিদের পাতাগুলো সমদ্বিপার্শ্বীয় হতে পারে। সমদ্বিপার্শ্বীয় হলে একই ধরনের, আবার বিষমপৃষ্ঠ হতে পারে। তো যদি পাতাগুলো বিষমপৃষ্ঠ হয়, অর্থাৎ সানলাইট যেদিকে পড়ে সেটি হচ্ছে ডর্সাল সাইড, আর সানলাইটের বিপরীত যেদিকে সূর্যের রশ্মি পড়বে না সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। তো এই স্টোমাটাগুলো অর্থাৎ পত্ররন্ধ্রগুলো কিন্তু পাতার নিম্ন দেশে অর্থাৎ ভেন্ট্রাল সাইডে অবস্থান করে। আবার সমদ্বিপৃষ্ঠ যদি পাতা হয়, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে আমরা দেখেছি যে পাতার উভয় পৃষ্ঠ একই ধরনের গঠনের, সেই ক্ষেত্রে কিন্তু উভয় পৃষ্ঠে অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক এই এপিডার্মিসের 2 জায়গায় কিন্তু পত্ররন্ধ্র থাকতে পারে। তো দেখি পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের এপিডার্মিস কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি প্রভৃতিতে বিশেষ আকৃতির ছিদ্রাকার অংশকে পত্ররন্ধ্র বলে। তোমরা এটি জানো যে স্টোমাটা কাকে বলে। পত্ররন্ধ্রের মাধ্যমে সংঘটিত প্রচ্ছেদন প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্রগুলো উন্মুক্ত থাকে। মূললোম দিয়ে শোষিত পানি ব্যাপন প্রক্রিয়ায় পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠে জমা হয় এবং সূর্যালোকের প্রভাবে বাষ্প আকারে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহের বাইরে নির্গত হয়। শতকরা 90 থেকে 95% প্রচ্ছেদন এভাবে হয়। অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে কিন্তু অধিকাংশ প্রচ্ছেদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। শতকরা 90 থেকে 95% প্রচ্ছেদন হয় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্র খোলার সময় অনুসারে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন 2 প্রকার হতে পারে। ফটো অ্যাক্টিভ প্রচ্ছেদন, যেটি আমরা ফটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন বলে থাকি। দিনের বেলায় সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্রের উন্মোচনের মাধ্যমে যে প্রকারের
পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হয় তাকে ফটোঅ্যাক্টিভ প্রস্বেদন বলে। যেমন আম, জাম, কাঁঠাল প্রভৃতি উদ্ভিদে এই প্রকার প্রস্বেদন ঘটে। স্কোটোঅ্যাক্টিভ প্রস্বেদন, স্কোটোঅ্যাক্টিভ ট্রান্সপিরেশন রাত্রিবেলায় অন্ধকারে রক্ষী কোষের রসস্ফীতি জনিত কারণে পত্ররন্ধ্রের উন্মোচনের ফলে যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হয় তাকে স্কোটোঅ্যাক্টিভ প্রস্বেদন বলে। অর্থাৎ দিনের বেলা তো বেশিরভাগ ক্ষেত্রে হয় উদ্ভিদের, কিন্তু রাত্রিবেলায় কিছু কিছু উদ্ভিদের আমরা জানি স্টোমাটা বা পত্ররন্ধ্রের রন্ধ্রের চারিদিকে কিছু সেল থাকে, অর্থাৎ পত্ররন্ধ্রের ঠিক রন্ধ্রকে ঘিরে দুটো সেল থাকে, এটিকে আমরা রক্ষী কোষ বলে থাকি, গার্ড সেল বলা হয়। তো পাতার কোষে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন রস স্ফীতি, যেটাকে আমরা বলতেছি যে টার্গার প্রেশার বেড়ে যায়, এবং রক্ষী কোষের রস স্ফীতিজনিত কারণে পত্ররন্ধ্র কিন্তু খুলে যায়। আমরা জানি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিভাবে পত্ররন্ধ্র খুলে যায় এবং বন্ধ হয়। তো এই যে গার্ড সেল আছে, গার্ড সেলের কিন্তু একটা বিশেষ গঠন আছে, অর্থাৎ রন্ধ্রের দিকটি হচ্ছে গার্ড সেলের কোষপ্রাচীর পুরু থাকে এবং এক অপর দিকে পাতলা থাকে। তো যাই হোক, এই রক্ষী কোষের মধ্যে যখন পানি প্রবেশ করে রক্ষী কোষটা স্ফীত হয়, যে স্ফীতিচাপ তৈরি করে, স্ফীতিচাপ তৈরির ফলে রন্ধ্রটা খুলে যায়। তো এই কারণেই কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে রাত্রিবেলায় অন্ধকারে রক্ষী কোষের রস স্ফীতিজনিত কারণে পত্ররন্ধ্রের উন্মোচনের ফলে যে প্রস্বেদন হয় তাকে আমরা কিন্তু বলবো স্কোটোঅ্যাক্টিভ প্রস্বেদন। উদাহরণস্বরূপ পাথরকুচি, তোমরা পাথরকুচি গাছ অনেকেই চিনো যে এই গাছটির পাতা থেকে কিন্তু একটা উদ্ভিদ তৈরি হয়, ব্রায়োফাইলাম স্পিসিস। আরেকটি উদ্ভিদ যেটি খুবই গুরুত্বপূর্ণ কসমেটিক শিল্পে, যেমন ঘৃতকুমারী। ঘৃতকুমারী অ্যালোভেরা মেয়েদের কাছে খুব পরিচিত গাছটি। অ্যালোভেরার সমৃদ্ধ এখন শ্যাম্পু পাওয়া যায়, চুলে ব্যবহারের জন্য অ্যালোভেরা সমৃদ্ধ কিছু হার্বাল তেল পাওয়া যায়। এইগুলো বিশেষ করে মেয়েদের যে প্রসাধনী সামগ্রী, সেখানে কিন্তু এই উদ্ভিদটির ব্যবহার দেখা যায়। তো যাই হোক, পাথরকুচি এবং ঘৃতকুমারী এই ধরনের অনেক উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু স্কোটোঅ্যাক্টিভ ট্রান্সপিরেশন পরিলক্ষিত হয়। হ্যাঁ, দ্বিতীয় ধরনের যে প্রস্বেদন, ত্বকীয় প্রস্বেদন, যেটি আমি বলছিলাম কিউটিকুলার ট্রান্সপিরেশন, উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য বহিত্বকের উপর কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থ দিয়ে সৃষ্ট পাতলা কিংবা পুরু স্তরকে কিউটিকুল বলে। আমরা জানি প্রত্যেকটা উদ্ভিদের যে প্রতিনিয়ত পানি শোষণ করে সতেজ উদ্ভিদের সেলগুলোকে রক্ষার জন্য, শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য পাতা এবং কাণ্ডের বা বায়বীয় যে অংশগুলো আছে, ইভেন মূলের ক্ষেত্রে হতে পারে, বাইরে কিউটিন জাতীয় পদার্থ দিয়ে একটা আবরণ তৈরি হয়, যেটি শক্ত হয়, পুরু হয়, সেটি হচ্ছে কিউটিকল। বিশেষত পাতার উভয় পাশের বহিত্বকে কিউটিকল থাকে। কিউটিকল পাতলা হলে অনেক সময় কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। তাহলে কিউটিকল যে আছে পাতার উভয় লেয়ারে, কোনো কোনো জায়গায় কিউটিকল পাতলা থাকতে পারে, তার লেয়ারটা পাতলা হয়, ফলে সেই পাতলা অংশ থেকেও কিন্তু আমাদের উদ্ভিদের যে পানি, শোষিত পানি, সেটা কিন্তু বাষ্প আকারে বেরিয়ে যায়। ফলে ত্বকের কিউটিকল ভেদ করে সংগঠিত এই প্রস্বেদনকে আমরা বলে থাকবো ত্বকীয় প্রস্বেদন। আর যদি কচিকাণ্ড হয়, কচিকাণ্ডেও কিন্তু কিউটিকল জমা হয়, কোনো জায়গায় যদি কিউটিকল পাতলা থাকে আবরণটি, সেই পাতলা অংশ থেকেও কিন্তু পানি বাষ্প আকারে বেরিয়ে যেতে পারে। এই ধরনের প্রস্বেদনকে আমরা বলবো কিউটিকুলার ট্রান্সপিরেশন। অত্যাধিক শুষ্ক অবস্থায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে ত্বকীয় প্রস্বেদন চলতে পারে। তাহলে যখন আবহাওয়া বা পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়,
ড্রাই সিজন হয় তখন কিন্তু পত্রান্তগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কিউটিকুলার ট্রান্সপিরেশন চলতে পারে। তৃতীয় যে প্রস্বেদন প্রক্রিয়া সেটি হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার ট্রান্সপিরেশন উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেল নামক উঁচু রন্ধ্রের সৃষ্টি হয়। অর্থাৎ একটা উদ্ভিদ যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তাদের প্রাইমারি গ্রোথ, তারপরে যখন সেকেন্ডারি গ্রোথ হয়, সেকেন্ডারি বৃদ্ধি হয়, সেই বৃদ্ধির সময় কিন্তু কর্ক টিস্যু স্থানে অর্থাৎ কর্ক টিস্যু যে ডেভেলপমেন্টটা ঘটে সেখানে এক ধরনের ক্যাম্বিয়াম ফেলোজিন বা কর্ক ক্যাম্বিয়াম তৈরি হয়। এই ক্যাম্বিয়ামের একটা লেয়ারে কিন্তু সে সেকেন্ডারি গ্রোথ ঘটায় না, ফলে ওই জায়গাটুকুতে একটা ছিদ্র বা লেন্টিসেল অবস্থান করে। এই উঁচু যে লেন্টিসেল বা রন্ধ্রের যে সৃষ্টি হলো, এর মধ্য দিয়ে কিন্তু কিছু পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। লেন্টিসেলের মধ্যে দিয়ে সংঘটিত এই প্রস্বেদনকে আমরা বলবো লেন্টিকুলার প্রস্বেদন। তোমাদের প্রস্বেদন নিয়ে এই সংক্ষিপ্ত আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। তবে এই অংশটুকু তোমাদের উদ্ভিদের যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া একটা বিশেষ, সেটি কিন্তু প্র্যাকটিক্যালি অংশেও আছে যে প্রস্বেদন প্রক্রিয়াটি বর্ণনা করা যায়। ব্যবহারিক ক্ষেত্রেও কিন্তু এটি তোমাদের সিলেবাসভুক্ত হয়ে আছে। তোমরা আশা করি এই ব্যবহারিক পরীক্ষাটি করে দেখবে। কিভাবে খেয়াল করো যে একটা পলিথিন বেঁধে কিন্তু একটা, এই ছবিটি দেখতে পাচ্ছ যে একটা কাণ্ডের কিছু অংশ পলিথিন বেঁধে রাখা হয়েছে এবং কিছু সময় পরে দেখা যাচ্ছে এই পলিথিনে কিন্তু আস্তে আস্তে পানিটা জমা হচ্ছে। অর্থাৎ পাতার যে বায়বীয় অঙ্গ, তার রন্ধ্র, পত্ররন্ধ্র, স্টোমাটা, আমরা জানি যে স্টোমাটার পত্ররন্ধ্র দিয়ে কিন্তু পানিগুলো বাষ্পাকারে আস্তে আস্তে এখানে জমা হচ্ছে। তো এই প্রস্বেদনের আমরা জানি যে গুরুত্বটা কি, ফিজিওলজিক্যাল যে আসপেক্ট সেটি কি হতে পারে, তোমাদের একটু চিন্তা করতে হবে তোমাদের যে কেন প্রস্বেদন হয়। কে বলেছে যে প্রস্বেদন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। সত্যিকার অর্থে কি তাই? অতিরিক্ত পানি বাষ্পাকারে কেন বেরিয়ে যাবে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে যে একটি উদ্ভিদ কত লম্বা হয়। উদ্ভিদগুলো কিন্তু বিভিন্ন হাইটের হয়ে থাকে। আমরা জানি যে গুল্ম কিংবা হার্ব অর্থাৎ নরম কাণ্ড বিশিষ্ট যে উদ্ভিদগুলো, যারা অ্যানুয়াল হতে পারে, মানে বর্ষজীবী হতে পারে, তারপরে বহুবর্ষজীবী হতে পারে, তারপরে গুল্ম, শ্রাব এবং ট্রি। তোমরা লক্ষ্য করবে ট্রি বা বৃক্ষগুলো অনেক লম্বা হয়ে থাকে, অনেক লম্বা। সেই লম্বা উদ্ভিদগুলো যখন দাঁড়িয়ে থাকে পরিবেশে, মাটির সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে মূল থেকে পানি যে শোষিত হয়ে আস্তে আস্তে পাতায় চলে যাবে, কাণ্ড, লম্বা কাণ্ড ভেদ করে পাতার উপরে যাবে। কারণ পানি ছাড়া কিন্তু কোনো জীবনের জৈবিক কার্যগুলি সংঘটিত হয় না। তোমরা জানো যে পানি ছাড়া আমাদের যে ফিজিওলজিক্যাল যে রিয়াকশন হোক বা অ্যাকশন হোক, সেগুলো কিন্তু সংঘটিত হয় না। ফলে পানি যে সমস্ত দেহে ছড়িয়ে দিতে হবে, এর জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে পানিগুলো কিভাবে মূল থেকে 100 ফিট বা তার বেশি, অধিক 150 ফিট হতে পারে, 200 ফিট হতে পারে, সেই উদ্ভিদগুলোর পাতায় পৌঁছে যায় এবং কাণ্ড, শাখা প্রশাখাতে পৌঁছে যায়। তাহলে প্রস্বেদন এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পাতার স্টোমাটার মধ্য দিয়ে বা কচি কাণ্ডের যে রন্ধ্র আছে তার মধ্য দিয়ে পানিগুলো বাষ্পাকারে বেরিয়ে গেলে যে পানির যে টানগুলো, অর্থাৎ মূল থেকে কাণ্ডে যে অবিরত একটা টান, সেই টানের কারণে কিন্তু পানি কি হয়, বাষ্পাকারে বেরিয়ে যায়। ফলে সেই টানের কারণে কিন্তু পানি নিচ থেকে আস্তে আস্তে ভর্তি করতে থাকে। এবং আমরা জানি যে পানির মধ্যে দুটো কিন্তু ফোর্স আছে, নেগেটিভ এবং পজিটিভ ফোর্স। পানি যখন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, তোমরা জানবে যে পানির হাইড্রোজেন আয়ন, যেটি আমরা ক্যাটায়ন বলে থাকি, এবং হাইড্রক্সিল আয়ন, অ্যানায়ন, এই দুটি কিন্তু যুক্ত হয়ে থাকে। আমরা পানির সংকেত জানি H2O,
তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন ক্যাটায়ন গঠন করে এবং হাইড্রোক্সিল OH গ্রুপটা অ্যানায়ন। তো এই দুটো কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ হওয়ার কারণে আয়নিক কন্ডিশনে তারা যুক্ত থাকে এবং পানিগুলো কিন্তু আস্তে আস্তে আয়নিক কন্ডিশন দিয়েই কিন্তু উপরের দিকে উঠতে থাকে থ্রু জাইলেম টিস্যু দ্বারা। এই জাইলেম টিস্যুর মাধ্যম দিয়ে পানি মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতায় ছড়িয়ে যায় এবং পানির সাথে সাথে কিন্তু খনিজ লবণের আয়নগুলোও কিন্তু পরিবাহিত হয়। তাহলে প্রস্বেদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ উদ্ভিদ দেহে প্রস্বেদন যদি না হয় তাহলে উদ্ভিদ পানি শোষণ করতে পারবে না এবং পানি শোষণ করতে না পারলে উদ্ভিদের উপরের অংশগুলো অর্থাৎ অতি উচ্চ উদ্ভিদ যদি হয়ে থাকে তাহলে তার কাণ্ড এবং পাতার যে সজীব সেলগুলো আছে সেখানে খাবার এবং খাবারের সাথে সাথে তার যে জৈবনিক বা বায়োকেমিক্যাল যে রিয়াকশন গুলো হয় সেগুলো সংগঠন করতে পারে না বা পারবে না। ফলে প্রস্বেদনের গুরুত্ব কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট এখানে বলে মনে করি আমরা, তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রস্বেদন যদি না থাকতো তাহলে উদ্ভিদ কি হতো, তার পানির অভাবে তার জৈবনিক যে প্রক্রিয়া বা জৈব রাসায়নিক যে প্রক্রিয়াগুলো সেগুলো সংগঠন করতে পারতো না। ফলে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং তার যে প্রজননের বিষয়গুলো সেগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতো। তা আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই সর্বশেষে, এবং সাথে সাথে আশা করি খুব দ্রুত আমাদের ক্যাম্পাস খুলে যাবে। ক্লাসরুমে আমাদের যে সরাসরি প্রত্যক্ষ যে ক্লাসে অংশগ্রহণ সেটিকে নিশ্চিত হবে। সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে খুব দ্রুতই করোনা ভাইরাস সীমিত হয়ে যাবে, আমরা ক্লাসরুমে ফিরে যাব। আর তোমরা কিন্তু এখনো সচেতন থাকবে, কারণ করোনা ভাইরাস থেকে নিজেকে শুধু নয় নিজের পরিবারকেও কিন্তু সচেতন করে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাস থেকে বিদায় নিতে চাই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুস্থ রাখবে এবং পাশাপাশি পরিবারকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।